প্রিয় ছাত্ররা, দেখো আগের দিনে আমরা আয়নীয় যোজ্যতা, ইলেকট্রোভ্যালেন্সি বা আয়নিক বন্ড আলোচনা করছিলাম। সেখানে লাস্ট আমাদের আলোচনা হয়েছে ল্যাটিস শক্তি কিভাবে নির্ণয় করা যায় ওই বর্ন-হেবার চক্র থেকে। এরপরে যে টপিকগুলো আছে আমাদের, দেখো এক্সেপশন টু দ্য অক্টেট রুল অ্যান্ড ভেরিয়েবল ভ্যালেন্সি। বন্ধন গঠন করার উদ্দেশ্য আমরা বলেছিলাম যে অষ্টক সূত্র পালন করা বা দ্বৈত সূত্র পালন করা। তো তারও কিন্তু ব্যতিক্রম আছে। অনেক আয়নীয় যৌগ আছে, দেখা যাবে তারা স্থায়ী যৌগ, তো যৌগ গঠন হয়েছে অথচ সেখানে অষ্টক সূত্র পালন হয়নি। তো সেগুলো উদাহরণ আমরা দেখব, প্লাস একই সঙ্গে ভেরিয়েবল ভ্যালেন্সি বা পরিবর্তনশীল যোজ্যতা। আয়নীয় যৌগে যে ক্যাটায়ন হয়, ক্যাটায়ন যেগুলো থাকে সাধারণত ভারী ধাতুর ক্যাটায়ন বা সন্ধিগত মৌলের ক্যাটায়ন, তাদের অনেক সময় পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। সেটা কি কারণে দেখা যায় সেটাও আমরা এখানে দেখব। প্রথমে দেখো একটা যৌগ, দেখো ফেরাস ক্লোরাইড, FeCl। তো FeCl2 তে কি আয়ন আছে? Fe+2 আয়ন আছে, আর Cl- আয়ন আছে, দুটো Cl- আয়ন আছে, আর একটা Fe2+ আয়ন আছে। এখন আয়রনের তোমরা পরমাণু গঠনে পড়েছো যে মোট 26টা ইলেকট্রন। আয়রনের মোট 26টা ইলেকট্রন কিভাবে থাকে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, বা এখানে 3d-টা আগে লিখে দিচ্ছি, 3d6, 4s2। যদিও ইলেকট্রন যখন ভর্তি হয় 4s এ আগে হয়, তবে 4s-টা যেহেতু বাইরের কক্ষ, আমি শেষেই লিখছি। এখন যখন আয়রন +2 হয়, তখন এই বাইরের যে কক্ষ, সর্ববহিস্থ কক্ষ থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে এখন তার ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s চলে গেল, 4s থেকে ইলেকট্রন চলে গেল। তাহলে এইটাই এখন সর্ববহিস্থ কক্ষ হয়ে গেল। এই সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? 14টা ইলেকট্রন আছে। তো ফেরাস ক্লোরাইড যে যৌগটা তৈরি হয়েছে সেখানে ফেরাস আয়ন আছে। তো ফেরাস আয়ন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরাস হলো, তো সেখানে তো অষ্টক পূর্ণ হলো না। অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা দেখেছি অষ্টক পূর্ণ করার জন্য যে কটা ছাড়তে হয় তারা ছেড়ে দেয়, এখানে কিন্তু দেখো অষ্টক পূর্ণ হয়নি, বাইরের কক্ষে 14টা ইলেকট্রন হলো। তাহলে এটা একটা ব্যতিক্রম। আবার আয়রনের আরেকটা যৌগ আছে, দেখো FeCl3, সেখানে কি আয়ন আছে? Fe+3 আয়ন আছে, আর 3টে Cl- আছে। Cl- এর অক্টেট পূর্ণ হয়ে যাচ্ছে। Cl- ক্লোরিনের ধরো 17টা ইলেকট্রন, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, বাইরের কক্ষে 7টা ইলেকট্রন। যখন Cl- হচ্ছে তখন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই যে বাইরের কক্ষ, এখানে 2 + 6 = 8টা ইলেকট্রন হয়ে গেল। Cl- এর সমস্যা নেই, কিন্তু আয়রনের সমস্যা হচ্ছে। তো ফেরিক ক্লোরাইডেও তাই, Fe+3 আছে, 3টে Cl-, তাহলে Fe+2 আমরা পেয়ে গেছি। Fe+3 কি হবে তাহলে ইলেকট্রন বিন্যাস? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, 3p6, 3d5, এইটা এই 6 থেকে একটা বেরিয়ে গিয়ে 5 হয়ে গেল। এটা বাইরের কক্ষ, তাহলে কটা ইলেকট্রন?
13টা ইলেকট্রন। তাহলে এখানেও দেখো অষ্টক সূত্র পালন হচ্ছে না। সুতরাং যৌগ গঠন হচ্ছে ঠিকই, কিন্তু অষ্টক সূত্র পালন হচ্ছে না বলে এটা অষ্টক সূত্রের ব্যতিক্রম। এখন এই যে আয়রনের আমরা দুটো এখানে জারণ সংখ্যা পাচ্ছি, একটা +2 আর একটা +3, বা যোজ্যতা একটা 2 আর একটা 3। 2 যোজ্যতাটাকে আমরা আস বলি আর 3 যোজ্যতাটাকে ইক বলি, ফেরাস এবং ফেরিক। তাহলে এই দুটো ডিফারেন্ট যোজ্যতা, পরিবর্তনশীল যোজ্যতা 2 হলো কি করে? তাহলে ভেরিয়েবল ভ্যালেন্সি অফ আয়রন হচ্ছে 2 আর 3। তো এই ভেরিয়েবল ভ্যালেন্সির কারণ কি, রিজনটা কি? শুধু দুটো ছেড়ে দিলেই তো হতো, 2 যোজ্যতা হতো, আরো একটাও ছাড়তে চাইছে কেন? তার কারণ হচ্ছে হাফ ফিল্ড স্টেবল কনফিগারেশন। অর্থাৎ Fe+2 এর ডি তে আছে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। এটা কিন্তু হাফ ফিল্ড নয়, ডি এর ক্যাপাসিটি 10টা, তাহলে হাফ ফিল্ড হলে 5টা হবে। তাহলে এই যদি একটা ছেড়ে দিয়ে 5টা করতে পারে তাহলে হাফ ফিল্ড হয়ে যাবে। পরমাণুর গঠনে তোমরা পড়েছো যে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন ইজ স্টেবল, মোর স্টেবল। সেই স্টেবিলিটি পাওয়ার জন্যই ও একটা ছেড়ে দিয়ে 5 হয়ে যাচ্ছে, তার ফলে ওর আরো একটা যোজ্যতা বা জারণ সংখ্যা আমরা পাচ্ছি। এই জন্য আয়রনের ভেরিয়েবল ভ্যালেন্সিটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা অক্টেট রুলের এক্সপানশন, এক্সেপশন সেটা পেলাম, প্লাস তার সঙ্গে পরিবর্তনশীল যোজ্যতা পেলাম। একইভাবে কপারের ক্ষেত্রে আমরা কিউপ্রাস আর কিউপ্রিক দুটো যোজ্যতা পাই। সেখানেও দেখা যাবে যে অক্টেট রুলের এক্সপানশন হয়েছে, এক্সেপশন হয়েছে, সরি, ব্যতিক্রম ঘটেছে। তাহলে এটা একটা আমরা উদাহরণ পেলাম। এছাড়াও দেখো তোমার টিনের +4 +2 আর +4 দুটো পাওয়া যায়। লেডের +2 +4, কপারের যেমন বললাম +1 +2 পাওয়া যায়, এদের এরকম পাওয়া যায়। এছাড়াও টিএল থ্যালিয়াম +1 +3 পাওয়া যায়। অ্যান্টিমনি +3 +5, বিসমাথ +3 +5। এগুলো সব ভেরিয়েবল ভ্যালেন্সি, পরিবর্তনশীল যোজ্যতা। এখন কপার বাদ দিয়ে বাকি এদের ক্ষেত্রে কারণটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় প্রভাব। কপার বাদ দিয়ে বাকি যেগুলো লিখলাম এরা আছে গ্রুপ 14তে, টিন আর লেড এরা আছে গ্রুপ 14 শেষের দিকে। থ্যালিয়াম আছে 13 নম্বরের শেষের দিকে, আর এই এসবি অ্যান্টিমনি আর বিসমাথ আছে 15 শেষের দিকে। তাহলে 13 14 15 এই যে তিনটে গ্রুপ আছে পর্যায় সারণীতে, এদের শেষের যে দুটো মৌল 13 যেমন ইন্ডিয়াম থ্যালিয়াম আছে, ইন্ডিয়ামেরও হয়, ইন্ডিয়ামেরও +1 আর +3।
14 যেমন টিন আর লেড আছে শেষে, 15 যেমন অ্যান্টিমনি বিসমাথ আছে, তাহলে এই তিনটে গ্রুপের শেষের যে দুটো মৌল তাদের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। এই ইনার্ট পেয়ার এফেক্ট কাকে বলে? নিষ্ক্রিয় জোড় প্রভাব। নিষ্ক্রিয় জোড়ের জন্য এই প্রভাবটা তার যোজ্যতার উপর পড়ছে, সেটা দেখো। একটা শুধু উদাহরণ বলে দিই, দেখো ধরো লেড হচ্ছে গ্রুপ 14 মৌল। তো গ্রুপ 14 এর সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns2np2। এটা বাইরের কক্ষে এদের 4টে করে ইলেকট্রন থাকে সবার। কার্বন 2s2 2p2, তারপরে সিলিকন 3s2 3p2, জার্মেনিয়াম 4s2 4p2, টিন 5s2 5p2, আর লেড 6s2 6p2। তাহলে প্রত্যেকের দেখো বাইরের কক্ষে 4টে করে ইলেকট্রন আছে, এসে দুটো আছে আর পিতে দুটো। এখন এই যে পি এর দুটো ইলেকট্রন যখন ছাড়ে, পি এর দুটো ইলেকট্রন যদি ছেড়ে কোনো বন্ড করে, তখন +2 জারণ অবস্থাটা আসছে। আবার এসটাকেও যখন ছেড়ে দেবে, তখন মোট 4টে ইলেকট্রনই ছাড়া হয়ে যাবে, তখন +4 জারণ অবস্থা আসবে। পুরোপুরি ছেড়ে দিতে পারে, অথবা কোনো সমযোজী বন্ধন করলো কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে, সেখানে ওই সমযোজী বন্ধনে দেখা যাবে টিনটা পজিটিভ জারণ স্তরে আছে, আর ওই তড়িৎ ঋণাত্মক মৌলটা নেগেটিভ জারণ স্তরে আছে। তো যাই হোক, তাহলে দুটো ইলেকট্রন ছাড়লে, পি এর দুটো ছাড়লে +2, আর তার সঙ্গে যদি এসটাও ছেড়ে দেয় +4। এখন যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো, উপর থেকে যত আমরা নিচের দিকে নামবো, +4 become unstable। +4টা তত অস্থায়ী হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ এই যে এস গুলো তখন আর ছাড়তে চাইছে না। এস ইলেকট্রন সাধারণত নিউক্লিয়াসের খুব কাছে থাকে, তো সেই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকে। এবার এস এর যত তারা 2s 3s 4s 5s 6s হবে, তত ইলেকট্রনের কাছে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে। ভেদন ক্ষমতা বাড়বে, যত মুখ্য কোয়ান্টাম সংখ্যা বাড়বে এসের ভেদন ক্ষমতা তত বাড়বে। সুতরাং এই 6s is more closer to nucleus, ফলে এর মধ্যে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রন কিন্তু সহজে ছাড়তে চাইবে না, বা 5sও তাই। ফলে এই এস এর ইলেকট্রনগুলো ইনার্ট পেয়ার বা নিষ্ক্রিয় জোড় হিসেবে আচরণ করে, এবং তার ফলে এইগুলো সহজে ছাড়তে চায় না, তখন শুধু পি ইলেকট্রন দিয়ে বন্ধন করে। তার মানে দুই যোজ্যতা একটা হচ্ছে, তাহলে 4টে ইলেকট্রন 4টেই ছেড়ে দেওয়ার কথা, তাতে একটাই যোজ্যতা হওয়ার কথা, কিন্তু আরো একটা যোজ্যতা +2 আসছে। কেন? তার কারণ এস ইলেকট্রন গুলো ইনার্ট পেয়ার হিসেবে আচরণ করছে, ডিউ টু ইনার্টনেস অফ এস ইলেকট্রন পেয়ার। এটা ডিটেলসে আমরা পড়বো যখন ওই পি ব্লক পড়া হবে তখন। পি ব্লক মৌল আছে তোমাদের, সেখানে 13 14 পড়তে হবে, সেখানে আমরা ডিটেলস পড়বো। আপাতত জেনে রাখো যে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের খুব কাছাকাছি চলে আসে বলে এদের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি, ফলে এগুলো বন্ধনে সহজে অংশগ্রহণ করাতে চায় না, শুধু পি দিয়ে করে।
কিন্তু উপরের দিকে যারা মৌল তারা কিন্তু 4টে ইলেকট্রনই ইউজ করে, তাই তাদের ক্ষেত্রে 4 যোজ্যতা। আবার নিচে যত যাবে 4-এর সঙ্গে 2ও হবে, তবে 2টার স্টেবিলিটি বেশি, 4-এর স্টেবিলিটি কম। তাহলে এখানে দেখো এই লেডের ক্ষেত্রে বা টিনের ক্ষেত্রে এখানেও যদি আমরা যৌগগুলো দেখি, যেমন ধরো SnCl2 একটা যৌগ আছে, SnCl4 একটা যৌগ আছে, PbCl2 যৌগ আছে, PbCl4 যৌগ আছে, PbO যৌগ আছে, PbO2 যৌগ আছে। তার মানে এখানে 4 যোজ্যতা এগুলোতে সব, আর এখানে 2 যোজ্যতা। তো এখানেও আমরা বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, যে যৌগ গঠন করার পরেও বাইরের কক্ষে কিন্তু 8টা ইলেকট্রন নেই, ব্যতিক্রম আছে। তাহলে এটা একাধারে অক্টেট সূত্রের ব্যতিক্রম, আবার তারই সঙ্গে পরিবর্তনশীল যোজ্যতাও প্রমাণ করছে। এটা গেল তাহলে আয়নীয় যৌগে অষ্টক সূত্রের ব্যতিক্রম এবং তৎসহ ভেরিয়েবল ভ্যালেন্সি। আচ্ছা, এবারে আমরা যেটা পড়ব সেটা হলো এই যে আয়নীয় যৌগ আমরা পড়লাম, আয়নীয় যৌগের শেপটা কি হবে? শেপস অফ আয়নিক কম্পাউন্ড। অর্থাৎ আয়নীয় যৌগের আকৃতি কি রকম হবে? তো প্রথম কথা, আকৃতি বলতে জ্যামিতিক আকৃতি আমরা যেগুলো বলি, কোনোটা সরলরৈখিক, কোনোটা ত্রিভুজাকার, কোনোটা চতুস্তলকীয়, কোনোটা অষ্টতলকীয়, কোনোটা ঘনক আকার ইত্যাদি। এই যে আকারগুলো, এই আকারগুলোর মধ্যে কোনটা হবে আয়নীয় যৌগের ক্ষেত্রে, সেখানে মূল বিষয় হচ্ছে যে যখন একটা আয়নীয় যৌগ তৈরি হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে, তখন এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো এমনভাবে বিন্যস্ত থাকবে কেলাসের মধ্যে যাতে তাদের মধ্যে বিকর্ষণটা মিনিমাম হয়। ধরো ক্যাটায়নের সঙ্গে ক্যাটায়নের যে বিকর্ষণ, কুলম্বীয় বিকর্ষণ বল সমচার্জ, বা অ্যানায়নের সঙ্গে যে অ্যানায়নের বিকর্ষণ, তাহলে দেখো আয়নগুলো কেলাসের মধ্যে বা আয়নীয় যৌগে এমনভাবে থাকতে চায় যাতে তাদের সম প্রকৃতির যে আধান, সম আধান বিশিষ্ট যে আয়ন, সে আয়নগুলোর মধ্যে কুলম্বীয় বিকর্ষণ বল যাতে মিনিমাম হয়, বা বাইরে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর মধ্যেও যেন বিকর্ষণটা মিনিমাম হয়। এইটা করার জন্যই তাদেরকে একটা পার্টিকুলার জ্যামিতিক আকৃতি ধারণ করতে হয়। তো সেটা লিনিয়ার হতে পারে, লিনিয়ার হলে একদম পুরোপুরি ধরো 180 ডিগ্রিতে থাকবে। যদি এটা একটা প্লাস এটা একটা মাইনাস হয়, ধরো এই অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাদের মধ্যে বিকর্ষণ মিনিমাম হয়ে যাবে। আবার ত্রিভুজ আকৃতি হতে পারে বা চতুস্তলকীয় হতে পারে ইত্যাদি। তো সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করছে রেডিয়াস রেশিও রুল। এখানে একটা আমাদের রুল আছে, রেডিয়াস রেশিও রুল। এই রুল দিয়ে আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারি তার আকৃতিটা কিরকম হবে। সেটা কি? সেটা হচ্ছে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ যদি একটা সীমার মধ্যে পড়ে, সেই সীমার মধ্যে আকৃতিটা একটা নির্দিষ্ট হবে, তার একটা নির্দিষ্ট আকৃতি থাকবে। সীমাটা কি? ধরো r প্লাস বাই r মাইনাস, এটা একটা ঘর। তো ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ, তার সঙ্গে এখানে সবর্গাঙ্ক বলে একটা কথা আছে, আর আকৃতি।
এখন এই ব্যাসার্ধের অনুপাতটা ক্যাটায়ন বা অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত 0 থেকে 0.155 এর মধ্যে যদি পড়ে তাহলে তার সবর্গাঙ্ক হবে 2 আর আকৃতি হবে লিনিয়ার। এটা ইংরেজিতে লেখো কোঅর্ডিনেশন নাম্বার, আর এটা শেপ। কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক হচ্ছে একটা আয়নকে ঘিরে কটা অপোজিটলি চার্জ আয়ন আছে সেটা। ক্যাটায়নকে ঘিরে কতগুলো অ্যানায়ন আছে, ন্যূনতম দূরত্বে, ন্যূনতম সমদূরত্বে কতগুলো অপোজিটলি চার্জ আয়ন আছে সেটা, বা অ্যানায়নকে ঘিরে কতগুলো ক্যাটায়ন আছে সেটা। তো সেটা হবে দুটো। তো এটা আমরা তো জানি, মাঝখানে যদি একটা আয়ন থাকে তার এদিকে একটা অ্যানায়ন, এদিকে একটা অ্যানায়ন, এটা কি আমরা ধরবো ওই সবর্গাঙ্ক, তার মানে 2 হয়ে গেল। দুটো আয়নকেও ঘিরে আছে, দুটো আয়ন ওকে ঘিরে আছে। আবার অ্যানায়নও কটা ক্যাটায়নকে ঘিরে আছে সেটা যদি দেখা যায় সেটা তার কোঅর্ডিনেশন নাম্বার হবে। তবে সাধারণত এই রুলের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বার সেম হয়। এই রুলের ক্ষেত্রে যেখানে সেম হয় সেখানেই এই রুলটা প্রযোজ্য হবে। যাই হোক, এটা একটা রেশিও আমরা পেলাম। আর একটা রেশিও দেখো 0.155 থেকে 0.225, এটা যদি হয় তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 3 হবে, আর আকৃতিটা হবে ট্রাইগোনাল প্ল্যানার, অর্থাৎ ত্রিকোণীয় সমতলীয়। 0.225 থেকে 0.414 যদি হয় তাহলে 4 হবে, টেট্রাহেড্রাল হবে, চতুস্তলকীয়। 0.414 থেকে 0.732 যদি হয় 6 হবে, অক্টাহেড্রাল। আর 0.732 থেকে 1 হলে এটা হবে 8, এটা হবে কিউবিক। তো মোটামুটি আমাদের পরিচিত যৌগের মধ্যে যেমন NaCl, এটার উদাহরণ NaCl। NaCl এ যদি সোডিয়ামের এবং ক্লোরাইডের Cl- Na+ এবং Cl- এর ব্যাসার্ধের আমরা অনুপাত নেই, তাহলে দেখব সেটা ওই 0.414 থেকে 0.732 মধ্যে পড়ে যাচ্ছে, এর এই রেঞ্জে পড়ছে Na+ আর Cl- এর রেশিও। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6, অর্থাৎ একটা Na+ কে ঘিরে 6টা Cl- থাকে, বা একটা Cl- কে ঘিরে 6টা Na+ থাকে, এবং সেটা অক্টাহেড্রাল অর্থাৎ অষ্টতলকীয় আকারে সজ্জিত থাকে। আবার CaCl, সিজিয়াম ক্লোরাইড বলে একটা যৌগ আছে, সেখানে দেখা যাবে রেডিয়াস রেশিওটা 0.732 থেকে 1 এর মধ্যে পড়ছে, এবং সেখানে কোঅর্ডিনেশন নাম্বার 8, একটা সিজিয়ামকে ঘিরে 8টা ক্লোরিন থাকবে, বা একটা Cl- কে ঘিরে 8টা Cs+ থাকবে, এবং সেক্ষেত্রে তার আকৃতি কিউবিক হয়ে যাবে। টেট্রাহেড্রালের যেমন জিঙ্ক সালফাইড, এদের কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং এদের রেডিয়াস রেশিওটা 0.225 থেকে 0.414 এর মধ্যে পড়বে। তো তাহলে একটা আয়নীয় যৌগের কি শেপ হবে সেটা ডিপেন্ড করছে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকৃতির উপরে। এটা পরিষ্কার দেখো, ধরো একটা অষ্টতলকীয় গঠন কেমন হয়? অষ্টতলকীয় গঠন হয় এইরকম। এখানে ধরো কেউ আছে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এরকম হয় অষ্টতলকীয় গঠন, অক্টাহেড্রাল। ঠিক আছে, এই অক্টাহেড্রাল গঠন আমরা বলেছি কার হয়? Na+ এর। অর্থাৎ এখানে যদি Na+ থাকে
তাকে ঘিরে 6টা Cl মাইনাস এইভাবে থাকবে। বন্ড থাকে না, আকর্ষণ থাকে। তো এখন আমরা যদি ধরো এই দুটোকে দেখাচ্ছি না, শুধু এই 4টেকে দেখাচ্ছি যেটা তলের মধ্যে আছে, উপরে আর নিচেরটাকে দেখাচ্ছি না। এবার এটাকে আমরা এইভাবে দেখাচ্ছি, ধরো 4টে Cl মাইনাস এইভাবে আছে, এইভাবে ধরো 4টে Cl মাইনাস আছে, আর এর মাঝখানে Na প্লাসটা ঠিক এইভাবে আছে। তাহলে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো পরস্পরকে টাচ করে আছে এবং টাইটলি বাউন্ড আছে, খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে। এখন যদি দেখা যায় এখানে ক্যাটায়নটা এর থেকে ছোট যদি হয়, ছোট হলে কিন্তু এইখানটায় এটা এইরকম ভাবে থাকবে, তখন ফিটিং কিন্তু ভালো হবে না। এই যে ফাঁকাগুলো থেকে যায়, ফাঁকা জায়গা যেগুলো থেকে যাচ্ছে, ওই ফাঁকা জায়গায় দ্রাবকের অণু চলে যাবে, গিয়ে কেলাসের স্থায়িত্বটা কমিয়ে দেবে। তার মানে অ্যানায়নের রেসপেক্টে ক্যাটায়নের সাইজটা একটা ম্যাচিং হওয়া দরকার। আবার ছোট না হয়ে যদি এর থেকে বড় হয়ে যেত, তখন কিন্তু দেখা যাবে অর্থাৎ ক্যাটায়নটা এতটাই বড় হয়ে গেছে যে অ্যানায়নগুলোকে টাচ করে আছে ঠিকই, কিন্তু অ্যানায়নগুলোর মাঝখানে আবার গ্যাপ হয়ে গেছে, ওইখানে দ্রাবকের অণু ঢুকে যাবে বা বায়ু, জলীয় বাষ্প ইত্যাদি ঢুকে গিয়ে ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের আকর্ষণ কি করবে, কমিয়ে দেবে। তাহলে এই ফিটিংও চলবে না। তাহলে ক্যাটায়নের আকার খুব ছোট হলেও চলবে না, বড় হলেও চলবে না, এমন সাইজের হতে হবে যাতে ফিটিংটা খুব ভালো হয়। সেইটাই এই রেডিয়াস রেশিও থেকে প্রমাণ হচ্ছে। তাহলে রেডিয়াস রেশিও রুল এটাই বলছে যে ওই ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের সাইজের ম্যাচিংটা কিরকম হবে। এখন এর যেটা লিমিটেশন অফ রেডিয়াস রেশিও রুল, যেটা লিমিটেশন অফ দিস রুল, এটা আগেই বলেছি যে যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের যোজ্যতা বা কোঅর্ডিনেশন নাম্বার সেম, সেখানে কিন্তু যোজ্যতা, কোঅর্ডিনেশন নাম্বার নয়, যোজ্যতা যদি সেম হয় তবেই এই রুল অ্যাপ্লিকেবল হবে। যদি আলাদা হয় তাহলে কিন্তু এই রুল অ্যাপ্লিকেবল হবে না। তাহলে ভ্যালেন্সি অফ ক্যাটায়ন and anion should be same, আলাদা হলে চলবে না। যেমন একটা উদাহরণ, ক্যালসিয়াম ফ্লোরাইড। ক্যালসিয়াম ফ্লোরাইডে ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, কিন্তু ফ্লোরিনের ভ্যালেন্সি 1, Ca+2 ভ্যালেন্সি 2 আর F- ভ্যালেন্সি 1। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু রেডিয়াস রেশিও রুল অ্যাপ্লিকেবল হবে না। যাই হোক, তাহলে আয়নীয় যৌগের আকৃতি সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। এবারে আমরা পড়বো সেটা হচ্ছে প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ড, অর্থাৎ আয়নীয় যৌগের বৈশিষ্ট্য কি কি আছে, ধর্ম। তার মধ্যে একটা হলো ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা। এদের কি হয়, সলিড হয়। কেন? কারণ ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ খুব তীব্র হয়। আর শুধুমাত্র একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন এখানে থাকে না, অসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে ক্লাস্টার অফ আয়নস বা আয়ন গুচ্ছ তৈরি করে। তার ফলে সেখানে আকর্ষণ বল অত্যন্ত তীব্র হয়, ফলে এদের
সলিড হয় এরা, ফিজিক্যাল স্টেট তাহলে সলিড। 2 নম্বর হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, হাই। গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এদের অনেক বেশি হয়, কারণটা খুব সহজ, যেহেতু আকর্ষণ অত্যন্ত তীব্র, তার ফলে কি হয় তাদের মধ্যে তাদেরকে তাপ দিয়ে মেল্ট করা বা তাপ দিয়ে তরল থেকে বাষ্পীভূত করতে অনেক বেশি পরিমাণে তাপ দিতে হবে, অর্থাৎ তাদের মেল্টিং পয়েন্ট খুব হাই হবে, বয়লিং পয়েন্টও খুব হাই হয়ে যাবে। 3 নম্বর সলিবিলিটি, soluble in water। সাধারণত আয়নীয় যৌগগুলো কি হয়, জলে দ্রাব্য হয়, soluble in water। NaCl আমরা জানি নুনকে জলে দিলে সঙ্গে সঙ্গে গুলে যায়, বা KCl বা CaCl2 ইত্যাদি যে যৌগগুলো আছে এক্ষেত্রে এগুলো সহজেই জলে দ্রবীভূত হয়। তো এখানে এই যে জলে দ্রবীভূত কিভাবে হয়, হাউ ডাজ অ্যান আয়নিক কম্পাউন্ড dissolve in water? এটা একটা প্রশ্ন আসতেই পারে যে জলে কিভাবে দ্রবীভূত একটা আয়নীয় যৌগ। সেটা দেখো, এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে সলভেশন অফ আয়নস। আয়নের সলভেশন সেটা কি, যে ক্যাটায়ন in solution, ions are surrounded by solvent molecules। দ্রবণে আয়নগুলো কি থাকে, দ্রাবকের অণু দিয়ে সারাউন্ডেড থাকে, ঘিরে থাকে, দ্রাবকের অণুগুলো আয়নগুলোকে ঘিরে রাখে, এইটাকে বলা হয় সলভেশন। আবার এই ঘিরে রাখাটা মানে আকর্ষণে ঘিরে রাখে, আকর্ষণ হওয়ার ফলে একটা শক্তি নির্গত হয়, তাকে বলা হয় সলভেশন এনার্জি। এনার্জি liberated due to solvation। অর্থাৎ সলভেশনের ফলে যে এনার্জিটা লিবারেট হয়, মুক্ত হয়, নির্গত হয়, সেটাকে বলা হয় সলভেশন এনার্জি। এখন সংজ্ঞা হিসেবে বলতে গেলে 1 গ্রাম সংকেত ওজন বা 1 মোল কোনো আয়নীয় যৌগ যখন ওই দ্রবীভূত হয়, তখন যে এনার্জিটা লিবারেট হয় সেটা সলভেশন এনার্জি। যাই হোক, সংজ্ঞাটা তোমরা বই থেকে করে নেবে। তো এই দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে। এবারে দেখো বিষয়টা কি ঘটে। ধরো আমি NaCl এর একটা টুকরো, ছোট টুকরো, যেখানে এইভাবে Na প্লাস আর Cl মাইনাস গুলো আছে, ধরো প্লাস মাইনাস, প্লাস বলতে Na প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস। প্লাস বলতে Na প্লাস আর মাইনাস হলো Cl মাইনাস। এখন যখনই এই NaCl, এটা একটা NaCl সলিড, ধরো যখনই NaCl কে জলে দেয়া হবে, জলের মধ্যে দেখো H2O, যেটা H2O সেটা
H2 এর গঠন হচ্ছে এরকম। পরে আমরা এই চ্যাপ্টারেই পড়বো H2 এর গঠনটা কি রকম। তো এখানে এই দিকটা হচ্ছে প্লাস, এটা প্লাস, এই দিকটা প্লাস, আর এই দিকটা হচ্ছে মাইনাস। অক্সিজেন যেহেতু তীব্র তড়িৎাত্মক মৌল, ওই ইলেকট্রন টেনে নেয়, ওই দিকটা মাইনাস হয়ে এই দিকটা প্লাস। তার মানে জলের অণুকে আমরা সিম্পলি এইভাবে দেখাতে পারি, এই দিকটা মাইনাস, এই দিকটা প্লাস, এইভাবে। এটাকে বলা হয় ডাইপোলার। জলের মধ্যে একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ পোল আছে, ম্যাগনেটের মতো, নর্থ পোল সাউথ পোল। তাহলে যখনই আমি দেবো এখানে, তখন জলের যেটা পজিটিভ দিক এটা আকর্ষণ করবে, পজিটিভ দিকগুলো এই Cl কে আকর্ষণ করবে, আবার নেগেটিভ দিকগুলো কি করবে, Na+ কে আকর্ষণ করবে। এটা হচ্ছে ওয়াটার মলিকিউলস। তার ফলে কি হবে, জলে আমি দিচ্ছি, তার ফলে দেখা যাবে Na+টা এরকম, বিচ্ছিন্ন হয়ে গেছে। NaCl থেকে Na+ বিচ্ছিন্ন হয়ে গেছে, হয়ে গিয়ে তাকে 6টা জলের অণু ঘিরে ধরেছে। 6টা জলের অণু তাকে ঘিরে ধরেছে। আবার Cl- কেও বিচ্ছিন্ন করে নিয়েছে। Cl- কেও দেখা যাচ্ছে 6টা জলের অণু ঘিরে ধরেছে। তো তাহলে কি, কেন তার Na+ আর Cl- বিচ্ছিন্ন হয়ে গেল? এই সলভেশনের জন্য। এই যে আয়নকে ঘিরে আছে সলভেন্ট মলিকিউলকে সলভেশন বলেছি আমরা, সলভেশনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। এইবার এদের মধ্যে তো একটা আকর্ষণ ছিল প্লাসের সঙ্গে মাইনাস, যেটাকে আমরা বলেছি ল্যাটিস এনার্জি। আগের দিন এটা আলোচনা হয়েছে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন পরস্পরের সঙ্গে মিলিত হয়, যুক্ত হয়, তখন একটা এনার্জি বেরিয়ে যায়, যেটাকে আমরা ল্যাটিস শক্তি বলি। তো ওই যে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে মানে ওদের মধ্যে একটা তীব্র আকর্ষণ কাজ করছে। তো ল্যাটিস এনার্জি মানে অ্যাট্রাকশন বিটুইন দ্য ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স। তাহলে অলরেডি এটা ল্যাটিস এনার্জির মাধ্যমে এরা পরস্পরের সঙ্গে আকর্ষণে যুক্ত আছে। এখন যখন জলে দিচ্ছি, তখন জল আবার এদেরকে আকর্ষণ করে ছিন্ন করে নিতে চাইছে। তাহলে এই ছিন্ন করে নেওয়াটা তখনই সম্ভব হবে যখন ল্যাটিস এনার্জি লেস দেন সলভেশন এনার্জি হবে, তাহলেই এটা সলিবল হয়ে যাবে। ল্যাটিস এনার্জি অর্থাৎ ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের আকর্ষণটা যদি কম হয়, আর সলভেশন এনার্জি দ্রাবকের সঙ্গে আয়নের আকর্ষণটা যদি বেশি হয়, তখনই ওরা কি করবে, ছিন্ন করে নেবে, পরস্পর বিচ্ছিন্ন করে দেবে, দিয়ে নিজেরা ঘিরে ধরবে, আর যাতে ওরা পরস্পরের সঙ্গে কম্বাইন না করতে পারে। তো এই ঘিরে ধরাটাকে সলভেশন এনার্জি বলা হচ্ছে। সলভেশন, এবং এর জন্য যে শক্তি বেরোচ্ছে সলভেশন এনার্জি। আর ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের আকর্ষণ হচ্ছে ল্যাটিস এনার্জি। তাহলে এই ল্যাটিস এনার্জি যখন এর থেকে কম হবে, তখনই সলিবল হয়ে যাবে। আর যদি ল্যাটিস এনার্জি গ্রেটার দেন সলভেশন এনার্জি, তখন কি হবে, ইনসলিবল হবে। তো ল্যাটিস এনার্জি কিসের উপর নির্ভর করে আমরা আগের দিনে পড়েছি, চার্জের গুণফলের সমানুপাতিক আর আন্তঃআণবিক ইন্টারআয়নিক ডিস্টেন্সের ব্যস্তানুপাতিক। এখন সলভেশন এনার্জিটা কিসের উপর ডিপেন্ড করবে? সলভেশন এনার্জিটা ডিপেন্ড করবে এই যে দ্রাবকটা একে আকর্ষণ করছে তার উপর, তার পরিমাণের উপর নির্ভর করবে। তো আমরা জানি জল দ্রাবক হিসেবে খুব ভালো। কেন ভালো? জল ম্যাক্সিমাম পদার্থকে দ্রবীভূত করতে পারে। কেন পারে?
জলের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেশি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এটাকে এপসিলন দিয়ে লেখা হয়। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের মান যত বেশি হবে তত কোনো দ্রাবকের দ্রবীভূত করার ক্ষমতা বেশি হবে। জলের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের মান প্রায় 80, যেখানে অ্যালকোহলের হচ্ছে 25। সুতরাং জলের দ্রবীভূত করার ক্ষমতা অনেক বেশি। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যে আমরা এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এখান থেকে পেয়েছি, ধরো দুটো চার্জের মধ্যে যে আকর্ষণ F সমান Q1 Q2 বাই R স্কয়ার, এখানে একটা K থাকে। K হচ্ছে ওই মাধ্যমের ভেদ্যতা ধ্রুবক, যেটাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়। তো এই K এর মান যদি বেশি হয় তাহলে F এর মান কমে যাবে, অর্থাৎ Q1 Q2 এর মধ্যে যে ফোর্স সেটা কমে যাবে। তার মানে সে দ্রবীভূত করে নেবে। এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি। সুতরাং একটা যৌগ যে দ্রবীভূত হচ্ছে জলে, সেখানে এই ফ্যাক্টরটা কাজ করছে। আর যদি কেউ দ্রবীভূত না হয়, তার মানে সেখানে সেকেন্ড ফ্যাক্টরটা কাজ করছে। তো সব আয়নীয় যৌগই যে জলে দ্রবীভূত হবে এমন নয়। যেমন ধরো তোমার CaF2 insoluble in water, কিন্তু CaCl2 soluble। তার মানে ক্যালসিয়াম ফ্লোরাইডে ফ্লোরিনের আকার ছোট, সেখানে ল্যাটিস শক্তি বেশি, তার ফলে সলভেশন শক্তিকে অতিক্রম করতে পারছে না। আর ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিনের আকার বড়, তার ফলে সেখানে ল্যাটিস শক্তি কম, সলভেশন শক্তি ওকে অতিক্রম করে চলে যাচ্ছে। তো সলভেশন শক্তি CaF2 এর ক্ষেত্রে কম, ল্যাটিস শক্তি বেশি। আর সলভেশন শক্তি CaCl2 এর ক্ষেত্রে বেশি, ল্যাটিস শক্তি কম, এই জন্য সলিবল হচ্ছে। তো এছাড়াও NaCl is soluble in water but insoluble in benzene। এখানে দুটো দ্রাবক আমরা নিয়েছি, একটা ওয়াটার আর একটা বেনজিন। ওয়াটারের তুলনায় বেনজিন খুব দুর্বল দ্রাবক। তো যখন আমরা NaCl কে ওয়াটারে দিচ্ছি তখন সলভেশন শক্তির মান অনেক বেশি হচ্ছে, ল্যাটিস শক্তিকে অতিক্রম করে চলে যাচ্ছে। কিন্তু যখন বেনজিনে নেব NaCl কে, তখন বেনজিন যেহেতু দুর্বল দ্রাবক, সেখানে সলভেশন শক্তি ভালো হবে না, তার ফলে ল্যাটিস শক্তিকে অতিক্রম করতে পারে না, সেই জন্য ইনসলিবল। তাহলে এই সলিবিলিটির ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট বিষয় আয়নীয় যৌগের ক্ষেত্রে। এছাড়া 4 নম্বরে ডাইরেকশন অফ বন্ড হচ্ছে নন ডাইরেকশনাল। অর্থাৎ আয়নীয় বন্ধনের কোনো দিক অভিমুখ থাকে না। কেন থাকে না? কারণ একটা ক্যাটায়ন, আয়নকে আমরা বা পরমাণুকে গোলক হিসেবে ধরি, যে ক্যাটায়ন তার সমস্ত দিকে আকর্ষণ ছড়িয়ে আছে, এদিক থেকে অ্যানায়নকে আকর্ষণ করবে, এদিক থেকে করবে, এদিক থেকে করবে, এদিক থেকে করবে, ফলে বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, চতুর্দিক থেকে আকর্ষণ করতে পারে। আবার একটা অ্যানায়নও সেও চতুর্দিক থেকে আকর্ষণ করতে পারে ক্যাটায়নকে। তাহলে এখানেও কোনো অভিমুখ নেই, সেই জন্য এটা নন ডাইরেকশনাল। 5 নম্বর আইসোমারিজম, সমবায়বতা, নট সিন। আয়নীয় যৌগে সমবায়বতা দেখা যায় না, যেটা জৈব যৌগ বা সমযোজী যৌগে খুব দেখা যায়, আয়নীয় যৌগে দেখা যায় না। 6 নম্বর ধর্ম দেখো, 6 নম্বর ধর্ম হচ্ছে আইসোমরফিজম, বাংলা হচ্ছে সমাকৃতিত্ব। সমাকৃতিত্ব মানে
দুটো কেলাসের আকার আকৃতি সমান হবে, তাদের মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য আছে, তো বেসিক্যালি তাদের আকার আকৃতিটা সমান হবে। তো এটা কাদের ক্ষেত্রে হয়? ফাউন্ড দেখতে পাওয়া যায় ইন আইসোইলেকট্রনিক আয়নস। দেখো কে প্লাস এর আছে 288, Ca2+ এরও 288, S-2 এর 288 আর Cl- এর 288, 18টা করে ইলেকট্রন এদের। তাহলে K2S আর CaCl2 এরা দুজন হচ্ছে আইসোমরফাস, অর্থাৎ এরা সমাকৃতিক, এদের আকার আকৃতি সমান। তো প্রথম চ্যাপ্টারে পারমাণবিক গুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে আইসোমরফিজমের একটা ল আছে, মিৎসারলিকের সমাকৃতিত্ব সূত্র। তো সেটা আমাদের সিলেবাসে নেই বলে আমরা পড়িনি, আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারো। সেখানেও এদের বৈশিষ্ট্য আইসোমরফিজম বলতে কি বলা আছে। এটা একটা হলো। আর লাস্ট যে প্রপার্টি 7 নম্বর হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। হাই। আয়নীয় যৌগের রেট অফ রিঅ্যাকশন খুব বেশি, বিক্রিয়ার হার। কেন? কারণ আমরা জানি বিক্রিয়া কারা ঘটায়, দ্রবণে বিক্রিয়া ঘটায় আয়ন। তো ধরো NaOH প্লাস HCl, NaCl প্লাস জল। এখানে NaOH টা Na প্লাস, আচ্ছা এই বিক্রিয়াটা এটাই ধরো AgNO3 প্লাস NaCl, AgCl প্লাস NaNO3, এটা একটা অধক্ষেপ পড়ে। তো এখানে Ag প্লাস NO3 মাইনাস, এটা Na প্লাস Cl মাইনাস, বিক্রিয়া করে এটা তৈরি করে। তো দ্রবণে বিক্রিয়া করে তো আয়ন, যেহেতু আয়নীয় যৌগে সবসময় আয়ন হিসেবেই থাকে এরা, ইভেন কঠিন অবস্থাতেও আয়ন হিসেবে থাকে, তার ফলে বিক্রিয়াটা খুব সহজে হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়। 8 নম্বর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তড়িৎ পরিবাহিতা। নন কন্ডাক্টর in solid state but conductor in molten state and in solution। অর্থাৎ কঠিন অবস্থায় এরা তড়িতের অপরিবাহী, কিন্তু গলিত অবস্থায় বা দ্রবণে এরা তড়িতের পরিবাহী। কারণ কঠিন অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়ন খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, মুভ করতে পারে না, তড়িৎ পরিবহন করতে পারে না। যখন তাপ দিয়ে গলিয়ে দেওয়া হবে তখন তাদের মধ্যে একটা গতিশীলতা, সচলতা আসবেই, ফলে তারা তড়িৎ পরিবহন করতে পারবে। আর যখন দ্রবণে থাকবে তখন আয়নগুলো বিচ্ছিন্ন হয়ে তারা মুভ করতে পারবে, তড়িৎ পরিবহন করবে। তাহলে আমরা এই পর্যন্ত আজকে থাক। তড়িৎযোজী যৌগের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রায় শেষই হয়ে গেল তড়িৎযোজী যৌগ। নেক্সট দিনে আমরা সমযোজী যৌগ নিয়ে আলোচনা করব।